আমরা দেখছি এই জবাবদিহিতা কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারেরও নাই। তাদের আচার আচরণ কথাবার্তা আপনি কোথাও জবাবদিহিতা দেখবেন না, কোথাও দেখবেন না। তারা বরং গর্ব করে বুক ফুলিয়ে বলে তাদের নাকি সব কিছু করার ম্যান্ডেট আছে বলে। কেন বলে প্রশ্ন করেন আপনি, কেউ উত্তর দেবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে এশিয়ার একজন খুব বড় নেতা, রাজনৈতিক নেতা, খুবই আলোচিত এবং সফল হিসাবে পরিচিত। তিনি হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মহাথির মোহাম্মদ। ওনার অনেক বয়স হয়েছে, মাসখানেক পরে তার 100 বছর পূর্ণ হবে। এই বয়সেও উনি যথেষ্ট সুস্থ আছেন। সুস্থ আছেন মানে এখনও কাজ করেন। এবং ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এই সুস্থতা কীভাবে মেনটেন করেন। উনি বলেন যে আমি সবসময় কাজের মধ্যে থাকি এবং ওনার প্রত্যেকটা মানুষের তো অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ থাকে, অনেকগুলো চিন্তা থাকে, মানুষের ব্রেন থাকে। আমি যদি ব্রেনকে অকাজে করে রাখি তাহলে ব্রেনটা একসময় বুঝবে তার কাজ প্রয়োজন নেই। কিন্তু আমি সব অঙ্গগুলিকে কাজে লাগাই, ফলে তারা সজীব থাকে, সচল থাকে। আমিও এভাবে চলে আছি। তারপরেও ভদ্রলোক এই বয়সেও আমি দেখেছি কথাবার্তা যখন বলেন তখন কিন্তু বেশ টনটনি, আমি বলবো, মানে বয়সের ছাপ অতটা পড়েনি। আমরা বোধহয় ওনার সঙ্গে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও তুলনা করতে পারি। এই কারণে ইউনূস সাহেবের অনেক বয়স হয়েছে, কিন্তু উনি কিন্তু দীর্ঘ অনেক বছর ধরে দেখবেন আপনি মানে অবসরে কখনোই ছিলেন না। এখন একটা সরকারি দায়িত্ব পেয়েছেন, হয়তো একটা দায়িত্ব নিয়ে আছেন, কিন্তু এর আগে ওনার গ্রামীণের বিভিন্ন দায়িত্ব নিয়ে ছিলেন উনি, এবং গ্রামীণের নানা রকম প্রকল্প নতুন নতুন চালু করতেন, সেগুলো নিয়ে থাকতেন। আবার সরকারের সঙ্গে লড়াই করতেন, মানে সরকার ওনাকে নানাভাবে অপদস্থ করার জন্য হেনস্থা করার চেষ্টা করতো হাসিনা সরকার। তারপরে উনি ফাইটও করেছেন, কিন্তু কখনো কিন্তু উনি ঝিমিয়ে পড়েননি, থেমে যাননি। যে কারণে ওনাকেও আমার কাছে ওনার বয়সের তুলনায় অনেক সচল মনে হয় এবং ভালো। এটা আমাদের জন্য খুব ইতিবাচক একটা বিষয়। কিছুদিন আগে ডক্টর ইউনূস যখন জাপান গিয়েছিলেন, সেখানে কিন্তু মহাথির মোহাম্মদের সঙ্গে ওনার দেখা হয়েছিল এবং সেখানেও ডক্টর ইউনূসের সঙ্গে মহাথির মোহাম্মদ বেশ সময় নিয়ে আলাপ করেছেন। এবং আমার মতো আরও অনেকেরই জানার ইচ্ছা হয়েছিল নিশ্চয়ই যে মহাথির মোহাম্মদ কি ওনাকে কোনো পরামর্শ দেবেন যে কীভাবে দেশটা পরিচালনা করা যায়, কীভাবে বাংলাদেশটাকে ঐক্যবদ্ধভাবে সবার মধ্যে ঐক্য তৈরি করে সামনের দিকে অগ্রসর করা যায়। এরকম একটা ধারণা, প্রত্যাশা অনেকের মতো আমার মধ্যে ছিল। জানতে পেরেছি সেরকম কোনো পরামর্শ উনি ডক্টর ইউনূসকে দেননি। কেন দেননি সে কথা উনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে আসলে এটা দেওয়ার ক্ষমতাই আমার নাই। আমি মনে করি ওনার দেশ কীভাবে চলবে এটা বলার মতো যোগ্যতা আমার মধ্যে নাই। এটা আত্মোপলব্ধি, অতি উত্তম আত্মোপলব্ধি। কোথায় জানলাম এটা? জানলাম হলো যে সম্প্রতি এই মহাথির মোহাম্মদের এই 100 বছর পূর্তি হতে যাচ্ছে, যে এই উপলক্ষে ওনার একটা ইন্টারভিউ করেছেন যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আইটিভির একজন প্রতিবেদক, তার নাম হলো মহাথির পাশা। এই মহাথির পাশা ওরা একটা ইন্টারভিউ করেছেন। সেই ইন্টারভিউতে উনি নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন, গাজা ইসরায়েলের যুদ্ধ, তারপর ডোনাল্ড ট্রাম্পের নীতি, তারপরে বিভিন্ন বিষয়, এশিয়ার অনেক ঘটনা, বাংলাদেশ প্রসঙ্গ, এই যে বাংলাদেশের আসিয়ানে যুক্ত হওয়ার যে আকাঙ্ক্ষা, এগুলো নিয়ে আলোচনা করেছেন। সেই ইন্টারভিউটাও আমি অংশবিশেষ দেখলাম এবং সেই ইন্টারভিউর উপর ভিত্তি করে এই মহাথির পাশায় আবার আমাদের অনলাইন একটা সংবাদ মাধ্যম বাংলাদেশে যেটা আছে bdnews24.com, সেই bdnews24.comকেও উনি এই সাক্ষাৎকারের উপর ভিত্তি করে একটা আর্টিকেল লিখে পাঠিয়েছেন। উনি bdnews24.com-এর সঙ্গে সম্পর্কিত ব্যক্তি এই মহাথির পাশা। সেই আর্টিকেলটাও আমি পড়লাম, ওখানেই উনি অনেক কিছু বলেছেন। bdnews24.com এই নিউজটার যে শিরোনাম করেছে সেখানে হলো মহাথির মোহাম্মদের কথা অনুযায়ী বলেছে যে হাসিনাকে উৎখাতের সেই ঐক্য বাংলাদেশে কই। মানে মহাথির মোহাম্মদ একটু হতাশ হয়েছেন যে সবাই ঐক্যবদ্ধভাবে হাসিনাকে তাড়ানো, মানে তাড়ানো দেশের সব রাজনৈতিক দল, সাধারণ মানুষ, তারপর সে ঐক্যটা টিকলো না কেন? এখন সবাই যার যার দিকে আল্লাহ আল্লাহ কথা বলছে কেন? এখনও কেন তারা ঐক্যবদ্ধভাবে ঠিক করতে পারছে না যে তারা কী ধরনের সরকার চায়?
উনি কেবল এই প্রশ্নটাই করেছেন, উনি কোনো উত্তর দেননি। উনি কি বলেছেন সেটা আমি আপনাদেরকে একটু ওই বিডি নিউজ থেকে পড়ে শোনাচ্ছি। উনি দারিদ্র্য বিমোচনে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাজের প্রশংসা করলেও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক উত্তরণ পর্ব নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছেন না। মানে যে উত্তরণ পর্বটা, সামনের দিকে এগিয়ে যাওয়ার, এই যে রাজনৈতিক একটা অচল অবস্থা এখন আছে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য কী করণীয়, সেই ব্যাপারে উনি খুব একটা আশাবাদী হতে পারছেন না। উনি ডক্টর ইউনূসের দারিদ্র্য বিমোচন কর্মসূচির প্রশংসা করছেন, মানে দারিদ্র্য বিমোচন কর্মসূচিতে ডক্টর ইউনূস সফল, কিন্তু রাজনৈতিক অচলাবস্থা নিরসনে পুরো দেশকে অথবা রাজনৈতিক অঙ্গনকে অথবা দেশের মানে জাতিকে যে একটা নতুন লক্ষ্যের দিকে উত্তরণ করা হবে, সেই ক্ষেত্রে ডক্টর ইউনূসের সাফল্য নিয়ে উনি সন্দিহান। তারপরে উনি বলেছেন যে শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে নামাতে যে ঐক্য দেখা গিয়েছিল, অভ্যুত্থানের 1 বছরের মাথায় সেই ঐক্য তিনি আর বাংলাদেশে দেখছেন না। এটা আমরাও দেখছি না, নিশ্চয়ই দর্শক আপনারাও দেখছেন না। আপনি যদি বিএনপি করেন, আপনি মনে করছেন সবাই আপনাকে অসহযোগিতা করছে। আপনি যদি জামাত করেন, আপনি বলবেন যে বিএনপি আপনাদেরকে অসহযোগিতা করছে। আপনি যদি এনসিপি করেন, এনসিপি বলবে সবাই তাদেরকে অসহযোগিতা করছে, তারা একা ফাইট করছে। তো অনৈক্য তো রয়েই গেছে। সাধারণ মানুষ কি ভাবছে যে আমরা যা চেয়েছিলাম তা কেন পাচ্ছি না, আমরা যা চেয়েছিলাম তা কেন আমরা ডক্টর ইউনূসের মধ্যেও পাচ্ছি না, এই প্রশ্ন কিন্তু আসছে। দায়ী করবেন কাকে? এটা নিয়ে আমি একটু ছোট করে কথা বলবো। আমি ওনার শেষ মন্তব্যটা পড়ে শোনাই। তিনি বলেছেন, মানুষ শেখ হাসিনাকে সরাতে